আজকে আমরা একটা বেশ অন্যরকম লেখা নিয়ে কথা বলবো। আমাদের হাতে একটা লেখার অংশ আছে। গল্পটা রাজু আর নীলা নামে দুজন কলেজ ছাত্রছাত্রীকে নিয়ে, মানে তাদের সম্পর্কের একদম শুরুর দিকটা, কিভাবে সবটা শুরু হলো আর কি। তো এই লেখাটা মূলত ওদের সেই প্রথম দিককার ঘটনাগুলোই বেশি করে দেখাচ্ছে। আমাদের লক্ষ্য থাকবে, মানে আমরা দেখব কিভাবে ওদের সম্পর্কটা এগোলো, আর লেখার মধ্যে যে অনুভূতিগুলো আছে সেগুলো একটু বোঝার চেষ্টা করব। চলুন এই লেখাটা একটু বিস্তারিতভাবে দেখি, কি বলেন? সত্যি বলতে গল্পটা পড়লে প্রথমেই এর সরলতাটা খুব ভালো লাগে। কেমন যেন মিষ্টি একটা ব্যাপার আছে, কিন্তু মনে হয় এর ভেতরে সম্পর্ক তৈরির কিছু চিরচেনা ধাপও আছে। আচ্ছা, একদম শুরু থেকে যদি দেখি, রাজু আর নীলা ওরা একই কলেজের, কিন্তু গল্পের শুরুতে ওরা জাস্ট ক্লাসের দুটো মুখ, সহপাঠী। লেখাটা বলছে ক্লাসের ভিড়ে হয়তো মাঝে মাঝে চোখাচোখি হতো, কিন্তু কেউ কাউকে কিছু বলার সাহস পেত না। এই ব্যাপারটা খুব চেনা লাগে, তাই না? একটা দূরত্ব, একটা সংকোচ। হ্যাঁ, একদম। এটা খুবই পরিচিত একটা পর্যায়। একে অপরকে চেনে, হয়তো একটু আগ্রহও আছে, কিন্তু কোনো সংযোগ নেই। এই যে সংকোচ বা সাহস না পাওয়া, এটা কিন্তু সম্পর্ক শুরুর পথে একটা মস্ত বাধা হয়ে দাঁড়ায় অনেক সময়। ঠিক, একটা আড়ষ্টতা কাজ করে। হ্যাঁ, এটাকে আমরা মনোবিজ্ঞানের ভাষায় বলতে পারি এক ধরনের প্লুরালিস্টিক ইগনোরেন্স। হয়তো দুজনেই আগ্রহী, কিন্তু প্রত্যেকে ভাবছে অন্যজন নয়, বা হয়তো ভাবছে কথা বলতে গেলে রিজেক্টেড হবে। এই ভয়টা খুব স্বাভাবিক। বাপরে, প্লুরালিস্টিক ইগনোরেন্স, ইন্টারেস্টিং তো। তার মানে এই দেওয়ালটা ভাঙার জন্য একটা কিছু দরকার ছিল। এক্স্যাক্টলি, একটা ঘটনা, একটা উপলক্ষ। আর সেটাই ঘটলো লাইব্রেরিতে, তাই তো? নীলা একটা ভারী বই নামাতে গিয়ে অসুবিধা হচ্ছিল, আর রাজু তখন এগিয়ে এসে ওকে সাহায্য করলো। হ্যাঁ, লেখাটা বলছে এই ছোট্ট ঘটনাটা থেকে শুরু হলো তাদের কথা বলা। আচ্ছা, আসুন এটা একটু ভেঙে দেখি। এরকম ছোটখাটো সাহায্য তো আমরা রোজই করি বা দেখি, কিন্তু এই ঘটনাটাই কেন এত ইম্পর্ট্যান্ট হয়ে উঠল ওদের জন্য? এটাই কেন দেওয়ালটা ভাঙল? খুব ভালো পয়েন্ট। আসলে সব ছোট ঘটনাই সমান প্রভাব ফেলে না। এখানে কয়েকটা জিনিস কাজ করেছে বলে আমার মনে হয়। প্রথমত, এটা একটা অনুঘটক বা ক্যাটালিস্ট, রোজকার সাধারণ রুটিনের বাইরে একটা ছোট্ট ঘটনা, যা আগের ওই নীরবতার চক্রটাকে ভেঙে দিল। আচ্ছা। দ্বিতীয়ত, এখানে সাহায্যের প্রয়োজনটা খুব স্পষ্ট ছিল, আর সাহায্য করাটাও সামাজিকভাবে একটা স্বাভাবিক আচরণ। তো রাজুর এগিয়ে আসাটা খুব সহজ ছিল, আর নীলার দিক থেকেও রাজুকে পজিটিভলি দেখার একটা সুযোগ তৈরি হল। বুঝতে পারছি। আর তৃতীয়ত, যেটা হয়তো সবচেয়ে গুরুত্বপূর্ণ হতে পারে, দুজনেই মনে মনে একটা সুযোগ খুঁজছিল। এই ঘটনাটা সেই সুযোগটা করে দিল, যেখানে রিস্কটা অনেক কম, কথা বলার একটা সহজ অজুহাত পাওয়া গেল। বাহ, একটা সাধারণ সাহায্য, কিন্তু তার পেছনে এতগুলো স্তর কাজ করছে। হ্যাঁ, ইন্টারঅ্যাকশন ইনিশিয়েশন কিউ বলতে পারেন এটাকে। দারুণ। এরপর তো ওদের বন্ধুত্ব শুরু হলো। লেখাটা বলছে ধীরে ধীরে বন্ধুত্ব, তারপর সেই বন্ধুত্বে মিশে গেল এক অদ্ভুত চান। এই প্রোগ্রেশনটা খুব সুন্দর। বন্ধুত্ব থেকে একটু অন্যরকম অনুভূতি। কিন্তু তার থেকেও বেশি যেটা আমার চোখে পড়ল, সেটা হলো ওদের রোজকার কিছু অভ্যাস। যেমন নীলা রোজ রাজুর জন্য ওর খাতায় ছোট ছোট কবিতা লিখে আনত, আর রাজুও ক্লাস শেষে নিয়ম করে রোজ নীলার জন্য অপেক্ষা করত, একসাথে ফেরার জন্য। এখানেই ব্যাপারটা বেশ আকর্ষণীয় হয়ে ওঠে। এই কাজগুলো, এগুলো তার সাধারণ বন্ধুত্বের মধ্যে সবসময় দেখা যায় না। এগুলো কি ওদের অনুভূতির নীরব প্রকাশ? অবশ্যই, এগুলো শুধু প্রকাশ না, এগুলো আসলে সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সক্রিয় চেষ্টা। এগুলোকে বলা যেতে পারে রিলেশনশিপ মেইনটেনেন্স বিহেভিয়ার্স, সম্পর্কটা টিকিয়ে রাখার আরও গভীর করার জন্য করা আচরণ। আচ্ছা, রিলেশনশিপ মেইনটেনেন্স বিহেভিয়ার্স। হ্যাঁ, আর এই দুটো কাজের মধ্যে দেখুন একটা সূক্ষ্ম কিন্তু সুন্দর পার্থক্য আছে। নীলার কবিতা লেখা, এটা খুব ব্যক্তিগত, খুব ক্রিয়েটিভ একটা প্রকাশ। সে নিজের ভেতরের অনুভূতিকে ভাষায় বাঁচছে। এটা কিন্তু কিছুটা ভালনারেবিলিটিরও প্রকাশ, নিজের একটা অংশ সে খুলে দেখাচ্ছে। ঠিক। অন্যদিকে রাজুর অপেক্ষা করাটা, ওটা হলো ধারাবাহিকতা, কনসিস্টেন্সি। এটা দেখাচ্ছে যে সে সময় দিতে রাজি, নীলার সঙ্গটা তার কাছে দামি। হ্যাঁ, একটা কেয়ারিং ব্যাপার। একদম, একটা নীরব প্রতিশ্রুতি যেন।
এই দুটো কাজ মিলে ওদের মধ্যে একটা ভরসার জায়গা তৈরি করছে, যেখানে হয়তো মুখের কথার থেকেও এই কাজগুলো বেশি কথা বলছে। শুরুতে ছিল শুধু চোখে চোখ পড়া, আর এখন সেটা এরকম সক্রিয় যত্ন, মনোযোগ। ঠিক, ব্যাপারটা অনেকটা এগিয়ে গেছে। আর মনে হচ্ছে ওদের পৃথিবীটা শুধু এই রোজকার দেখা করা বা কবিতা অপেক্ষার মধ্যেই থেমেছিল না, ওরা ভবিষ্যতের কথাও ভাবছিল। লেখাটায় আছে ওদের দুজনের আলাদা স্বপ্ন। নীলা ডাক্তার হতে চায়, রাজু ইঞ্জিনিয়ার। আর ওরা নাকি প্ল্যানও করছে যে ভবিষ্যতে একসাথে থেকে দুজনেই স্বপ্ন পূরণ করবে। সম্পর্কের এত শুরুর দিকে এরকম একটা একসাথে ভবিষ্যতের ছবি আঁকা, এটা তাৎপর্য কি হতে পারে? এটা কি খুব স্বাভাবিক? এটা খুব তাৎপর্যপূর্ণ যদি আমরা এটাকে বৃহত্তর প্রেক্ষাপটে দেখি। দেখুন, কম বয়সে, বিশেষ করে কলেজের সময়ে নিজের ফিউচার নিয়ে সবাই খুব ভাবে। ওই সময় যখন দুটো মানুষ তাদের নিজেদের লক্ষ্যের সাথে সাথে একটা একসাথে থাকার স্বপ্ন দেখে, এটা ওদের সম্পর্ককে একটা অন্যরকম গভীরতা দেয়। তাই তো? হ্যাঁ, এটা শুধু ইমোশন না, এটা এক ধরনের শেয়ার্ড আইডেন্টিটি তৈরির চেষ্টা। আমি আর তুমি থেকে আমরা হয়ে ওঠার দিকে যাওয়া। ও আচ্ছা। এই একসাথে স্বপ্ন দেখাটা ওদের বর্তমান সম্পর্কটাকে একটা লক্ষ্য দেয়, একটা স্টেবিলিটির অনুভূতি দেয়। যদিও এটাও ঠিক যে এত আগে থেকে ঠিক করা ভবিষ্যৎ পরে গিয়ে চ্যালেঞ্জিং হতেও পারে, যদি ওদের পথ আলাদা হয়ে যায়। সেটা তো বটেই। কিন্তু এই স্টেজে দাঁড়িয়ে এই একসাথে থাকার প্ল্যানটা ওদের বাঁধনটাকে আরও শক্ত করে। এটা অনেকটা মানসিক নোঙর ফেলার মতো। মানসিক নোঙর, দারুণ বলেছেন। আচ্ছা, এরপর গল্পে একটা খুব খুব কাব্যিক মোমেন্ট আসে। কলেজের ছাদে ওরা কথা বলছে। নীলা আকাশের দিকে তাকিয়ে রাজুকে বলছে, তুমি কি জানো, আকাশের প্রতিটা তারা যেন আমাদের গল্পের মতো। আলো হয়তো ছোট, কিন্তু চিরদিন জ্বলবে। বাহ, কি অসাধারণ একটা লাইন। আর রাজুর উত্তরটাও কম যায় না। সে বলছে, তাহলে আমাদের প্রেমও একদিন তারার মতো হবে, সময় পেরোলেও কখনো নিভে না। এই যে উপমা ব্যবহার করা, বিশেষ করে প্রকৃতি থেকে এলিমেন্ট নিয়ে এসে নিজেদের অনুভূতি বোঝানো, এর পেছনে কি কারণ থাকতে পারে? এটা কি শুধু রোমান্টিকতা? এখানে মজার ব্যাপারটা হলো এই তারার উপমাটা, তাই না? দেখুন, মানুষ যখন খুব গভীর কোনো অনুভূতি, যা হয়তো সাধারণ কথায় বোঝানো মুশকিল, তখন সে রূপক বা প্রতীকের সাহায্য নেয়। ঠিক। তারা এখানে কিসের প্রতীক? অবশ্যই স্থায়িত্ব, অনন্তকাল। কিন্তু আরও ভাবলে তারা অন্ধকারে পথ দেখায়, ডিরেকশন। তারা অনেক দূরে থেকেও আলো দেয়, দূরত্বের মধ্যে একটা কানেকশন। হ্যাঁ হ্যাঁ। আবার নীলার কথায় যেমন ছিল, প্রতিটা তারা যেন ওদের নিজেদের গল্প, ছোট কিন্তু স্থায়ী। এটা হয়তো নিজেদের অনুভূতির গভীরতা আর এই বিশাল পৃথিবীতে নিজেদের সম্পর্কের বিশেষত্ব, এটাকে বোঝানোর একটা চেষ্টা। নিজেদের ছোট গল্পটাকে একটা বড় ক্যানভাসে রাখা। এক্স্যাক্টলি। প্রকৃতির ওই বিশালতার মধ্যে নিজেদের অনুভূতিটাকে স্থাপন করা, এটা ওদের প্রেমকে শুধু ব্যক্তিগত না রেখে একটা ইউনিভার্সাল বা কালজয়ী রূপ দেওয়ার চেষ্টা। এই যে সিম্বলিক ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা, এটা ওদের আবেগের গভীরতা আর স্থায়িত্বের ধারণাকে আরও জোরদার করছে। বাহ, মহাজাগতিক স্তরে প্রেম, দারুণ ব্যাখ্যা। আচ্ছা, এই গভীর কথার পরেই তো গল্পের শেষ দৃশ্যটা আসছে। সেই আকাশের নিচে তারা হাত ধরল। খুব সিম্পল একটা ছবি, কিন্তু আগের কথাগুলোর পর এর মানেটা অনেক গভীর হয়ে যায়। ঠিক। আর শেষ বাক্যটা, আর তাদের প্রেম হয়ে উঠল নিঃশব্দ কিন্তু চিরন্তন। এই নিঃশব্দ কিন্তু চিরন্তন, এই কথাটার মধ্যেই কি পুরো গল্পের সারমর্মটা আছে? আমার তো তাই মনে হয়। নিঃশব্দ শব্দটা এখানে খুব ইম্পর্ট্যান্ট। ভাবুন, গল্পের শুরুতে ছিল কথা বলতে না পারার সংকোচ, একটা নার্ভাস নীরবতা। হ্যাঁ, সেই দ্বিধার নীরবতা। আর শেষে এসেও নীরবতা, কিন্তু এটা চরিত্র একদম আলাদা। এটা হলো গভীর বোঝাপড়ার নীরবতা, যেখানে অনুভূতি বোঝানোর জন্য আর কথার দরকার হচ্ছে না। ও, ওদের পুরো জার্নিটাই ছিল ওই প্রাথমিক আড়ষ্টতা থেকে এই সহজ গভীর কানেকশনে পৌঁছানো। আচ্ছা। আর চিরন্তন কথাটা, ওটা কি আক্ষরিক? চিরন্তন, এটা হয়তো আক্ষরিক অর্থে ইনফিনিটি বোঝাতে ব্যবহার হয়নি। এটা সম্ভবত ওই মুহূর্তের অনুভূতির তীব্রতা আর গভীরতাকে প্রকাশ করছে। কম বয়সের প্রেমে এই ফরএভার ফিলিংসটা খুব স্ট্রং থাকে, তাই না? এটা সেই মুহূর্তের সত্যিটা, সেই উপলব্ধি যে ওদের এই বন্ডিংটা সময়ের ঊর্ধ্বে। এই শেষ বাক্যটা
যেন পুরো যাত্রাপথটাকে সেই প্রথম সংকোচ থেকে গভীর সংযোগ পর্যন্ত একটা বৃত্তের মতো সম্পূর্ণ করছে। ওদের সম্পর্কের ওই স্টেজটার একটা পারফেক্ট ক্লোজার। তাহলে এই পুরো আলোচনা থেকে আমরা কি পেলাম? দেখলাম যে একটা সম্পর্ক শুরুতে ছোট ছোট ঘটনা কতটা গুরুত্বপূর্ণ হতে পারে। হ্যাঁ, দেখলাম কিভাবে নীরব দেখাশোনা থেকে সক্রিয় যত্ন আর কমিটমেন্টের দিকে সম্পর্কটা এগোয়। জানলাম একসাথে ভবিষ্যতের স্বপ্ন দেখাটা কিভাবে সম্পর্ককে একটা নোঙর দেয়। ঠিক। আর বুঝলাম গভীর অনুভূতি বোঝাতে মানুষ কিভাবে প্রতীক বা রূপকের ব্যবহার করে, নিজেদের গল্পটাকে একটা গড় মানে দেওয়ার চেষ্টা করে। একদম। সব মিলিয়ে একটা খুব সাধারণ দেখতে গল্প, কিন্তু তার থেকে সম্পর্ক তৈরির বেশ কিছু গভীর দিক উঠে এলো। ঠিক তাই। এই লেখাটা আমাদের মনে করিয়ে দেয় যে সম্পর্কের বুননটা আসলে খুব সূক্ষ্ম সুতো দিয়ে হয়। একটা ছোট্ট সাহায্য, একটা কবিতা, একটু অপেক্ষা করা, এই সাধারণ কাজগুলোই ভিত গড়ে দেয়। আর ওই যে তারার মতো প্রতীক ব্যবহার করে অনুভূতিকে একটা বড় মাত্রা দেওয়া, এটাও মানুষের স্বাভাবিক প্রবণতা, বিশেষ করে যখন আবেগ খুব তীব্র হয়। গল্পটা হয়তো টিনেজ প্রেমের একটা আইডিয়ালাইজড রূপ, কিন্তু এর মধ্যে সম্পর্ক গড়ার যে সাইকোলজিক্যাল ধাপগুলো আছে সেগুলো কিন্তু খুব বাস্তব। সত্যি ভাবার মতো অনেক কিছু পেলাম আজকের আলোচনা থেকে। আচ্ছা, শেষে এসে একটা প্রশ্ন মাথায় আসছে, হয়তো আমাদের শ্রোতাদেরও ভাবাবে এটা। গল্পটা শেষ হচ্ছে নিঃশব্দ কিন্তু চিরন্তন প্রেম দিয়ে। এখন ভাবার বিষয় হলো, সময়ের সাথে সাথে এই নিঃশব্দতা, এটা কি আরও গভীর বোঝাপড়ায় পরিণত হয়, নাকি যোগাযোগের নতুন কোনো পথ খুঁজে নেয়? খুব ইন্টারেস্টিং প্রশ্ন। প্রথম দিকের ওই তীব্রতা যখন একটু কমে আসে, তখন সেই চিরন্তন অনুভূতিটাকে বাঁচিয়ে রাখতে আসলে কি দরকার হয়? আরও গভীর নীরবতা, নাকি নতুন করে কথা বলা? এটা হয়তো প্রত্যেকটা সম্পর্কের নিজের খুঁজে নেওয়ার উত্তর, তাই না, সময়ের সাথে সাথে?